আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। কোভিডে মৃত্যু হলে পারিবারিকভাবে সতর্কতার সাথে দাফন ও সৎকারের অনুমতি, মাত্র 4 দিনে আক্রান্ত 10,500। লকডাউন শিথিলে নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়া ও ল্যাটিন আমেরিকায়, ইতালি ভ্রমণে কোয়ারেন্টাইনের নিয়ম প্রত্যাহার। মানুষ সচেতন না হলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিলেন কাদের, সংক্রমণ মাত্রা অনুযায়ী অঞ্চল ভেদে বিধি নিষেধের পরিকল্পনা। ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত যুক্তরাষ্ট্র, বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিদের দোকানপাটেও লুটপাট। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে থাকছে। অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেনের সেবা দেওয়ার কথা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাশিয়ায় করোনা যোদ্ধা চিকিৎসকদের সম্মানে সড়কে ছবি আঁকার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। 4 দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,500-এর বেশি। বুধবার দুপুর পর্যন্ত একদিনে নতুন আক্রান্ত 2,695। এই সময় মারা গেছেন 37 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃতদেহ সতর্কতার সাথে পারিবারিকভাবে দাফন ও সৎকার করা যাবে। এতে ভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই। চক্কর মালিথা রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু 18 মার্চ। তখন থেকেই কোভিড আক্রান্তের মৃতদেহ দাফন করা হচ্ছিল নির্ধারিত কয়েকটি কবরস্থানে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ সিডিসি শাখা থেকে প্রশিক্ষিতরাই এরকম দাফনের কাজ পরিচালনা করছিলেন। দেশে করোনায় মোট মৃত্যু যখন প্রায় 750, তখন স্বাস্থ্য বুলেটিনে জানানো হলো করোনা রোগীর মৃতদেহ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে পারিবারিকভাবে দাফন বা সৎকার করা যাবে। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। পারিবারিক কবরস্থানেই এই মৃতদেহকে দাফন করা যাবে এবং অন্য ধর্মের জন্য সৎকার করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড-19 ভাইরাসটি ছড়িয়েছে। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে কল 1,77,066, একদিনের নমুনা সংগ্রহ 15,000-এর বেশি, 50টি ল্যাবে পরীক্ষা 12,510টি নমুনা। এর মধ্যে সংক্রমণ শনাক্ত 2,695। পরীক্ষা করা নমুনার তুলনায় শনাক্ত 21.54%, যা মঙ্গলবারের চেয়ে 1.37% কম। একদিনে মৃত্যু সংখ্যা 37, সুস্থ হয়েছেন 470 জন। দেশে 55,140 জন মোট আক্রান্তের মধ্যে বাড়ি এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 42,804 জন। সুস্থ হওয়ার সংখ্যা 11,590। মোট মৃত্যু 746। কোয়ারেন্টাইনে 57,828 এবং আইসোলেশনে 6,498 জন। শনাক্ত হয়েছে 2,695 জন এবং এ পর্যন্ত শনাক্ত 55,140 জন। শনাক্তের হার 21.54%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। প্রতিদিনের মতো আবারও প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে উপদেশ দেওয়া হয় বুলেটিনে। তুলে ধরা হয় মাস্ক ব্যবহারের
কিছু সুবিধার দিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক বলেছেন যে আমরা একজন মাস্ক ব্যবহার করলে তার যে অর্থনৈতিক বেনিফিট বা উপকার সেটা হলো 3,000 থেকে 6,000 ইউএস ডলার। কারণ মাস্ক ব্যবহার করলে রোগ প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধের ফলে যে আক্রান্ত না হলে এই এতগুলো অর্থ সাশ্রয় করা যায়। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় ঢাকার কুড়িলে 300 ফিট রাস্তার পাশে বসুন্ধরা কনভেনশন সেন্টারে চালু হয়েছে 2,000 বেডের কোভিড হাসপাতাল। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। চ্যানেল আইয়ের সঙ্গে আজ কথা বলেছেন করোনা রোগীদের দাফনে কাজ করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাদাত হোসেন তসলিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হিসেবে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা দাফনে কাজ করছে তাদের একটি আল রশিদ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেছেন, যেসব স্বেচ্ছাসেবী সংস্থা করোনা রোগীদের মৃতদেহ দাফনে কাজ করছে তারা সবাই শরীয়তের সকল নিয়ম এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণ করছে। এইসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে জানাজা এবং দাফনে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন করোনাকালীন এই যোদ্ধা। করোনা আক্রান্ত মৃতদেহ দাফনের কাজে আত্মনিয়োগ করেছি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং নিজেদের অর্থায়নে আমরা এই কাজটি করছি। আমরা নিজেদের কোনো প্রাপ্তির প্রত্যাশা নয়, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং মানব কল্যাণেই এই কাজে আমরা আত্মনিয়োগ করেছি। মৃতদেহ হাসপাতাল বা বাড়ি থেকে গ্রহণ করে তা গোসল করানো, কাফন পরানো, জানাজা দেয়া এবং কবরস্থ করে মৃতদেহের জন্য দোয়া করা ইত্যাদি সব কাজ আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী করে থাকে। পরিবারের কেউ যদি উপস্থিত থাকে আমাদের জানাজার সময় তাহলে তিনি জানাজায় অংশগ্রহণ করেন, আর কেউ যদি উপস্থিত নাও থাকেন পরিবারের তাহলেও আমরা মৃতদেহ দাফনের সময় সম্পূর্ণরূপে শ্রদ্ধা, ভালোবাসা এবং ধর্মীয় নীতিমালা মেনেই এই মৃতদেহ দাফনের কাজটি করে থাকি। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করে দেওয়ায় সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে ল্যাটিন আমেরিকা এবং এশিয়ায়। ব্রাজিল, মেক্সিকো, ভারত, পাকিস্তান ও বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে করোনা ভয়াবহতার মধ্যেও ভ্রমণে 14 দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা রাখছে না ইটালি। এদিকে করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দেরি করে তথ্য জমা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে চীন। রিপোর্ট করছেন তামান্না তানজিরা। দীর্ঘ সময় ধরে বিশ্ব অবরুদ্ধ থাকায় এরই মধ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বিভিন্ন দেশে লকডাউন অবস্থা শিথিল করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে প্রাণহানির ঘটনায় এখনও যুক্তরাষ্ট্রের শীর্ষে। তবে লকডাউন শিথিল হওয়ায় বেশি প্রভাব পড়েছে ব্রাজিল, মেক্সিকোতে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 5.5 লাখের বেশি। ল্যাটিন আমেরিকায় সর্বাধিক 30,000-এর বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে। লকডাউন শিথিল করায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো জনবসতিপূর্ণ দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত আর প্রাণহানির ঘটনা বাড়ছে। ভারতে আক্রান্ত 2 লাখ ছাড়িয়েছে, পাকিস্তানে 80,000 ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাসের চিকিৎসায় প্রাথমিকভাবে রেমডেসিভির অনুমোদন দিয়েছে ভারত। করোনা ভাইরাস নিয়ে তথ্য দিতে বেইজিং দেরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন অভিযোগ নাকচ করে দিয়েছে চীন। সংস্থাটি বলছে, জানুয়ারিতে চীনই সবার আগে তাদের কাছে তথ্য পৌঁছে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আর ঠিক সময়ে তথ্য দেয়নি। এতে ভাইরাসের ঝুঁকির মাত্রা কোন পর্যায়ে তা নির্ধারণ করতে দেরি হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইটালিতে প্রবেশ শিথিল করেছে দেশটির সরকার। এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে 14 দিনের কোয়ারেন্টাইনের নিয়মও মানতে হবে না ইটালি ভ্রমণকারীদের। স্থানীয়দের জন্য অভ্যন্তরীণ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ইটালি। তবে যুক্তরাজ্যে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন পালন করতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। যুক্তরাজ্যের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের 50% কৃষ্ণাঙ্গ ও এশিয়ার নাগরিক। 15 জুন থেকে ইউরোপিয়ানদের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে জার্মানি। তবে জার্মানি যেতে ভ্রমণের গুরুত্ব দেখাতে হবে আর মানতে হবে কোয়ারেন্টাইনের নিয়ম। আফ্রিকার দেশ মালিতে পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে স্কুল খুলে দেয়ায় আন্দোলন করছেন শিক্ষকরা। তামান্না তানজিনা, চ্যানেল আই।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষ সচেতন না হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ মাত্রা অনুযায়ী সারা দেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করতে বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকার সাধারণ সিটি তুলে নেওয়ার সময় এবং আগে পরে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলো কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর হারও ক্রমেই বাড়ছে। এ অবহেলা নিজেদের জন্য শুধু নয়, পরিবার, সমাজ তথা অন্যদের জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। সচেতনতার প্রাচীর গড়ে তোলার জন্য আমি আবারও সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। না হয় জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার আরও কড়াকড়ি আরোপ তথা কঠোর হতে বাধ্য হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখবেন। আপৎকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন জনপ্রতিনিধিগণ। অবরুদ্ধ অবস্থা সীমিত পরিসরে তুলে নেওয়ার পর রাজধানীতে জনসমাগম বেড়েছে, ভিড় বেড়েছে অফিস পাড়ায়ও। সীমিত যাত্রা নিয়ে চলছে গণপরিবহন, তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব যথাযথভাবে মানা হচ্ছে না। আক্তার হোসেনের রিপোর্ট। করোনা পরিস্থিতির মধ্যেই সীমিত পরিসরে অফিস খোলায় কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে রাজধানী। স্বাস্থ্যবিধি মেনে চলছে অফিস, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে কোথাও কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। 3 ফিট দূরত্বে মার্কিং করে দিছি এবং সেখানে আমাদের সিকিউরিটি গার্ড রেখেছি যাতে ডিস্টেন্সিংটা মেনটেন হয়। যখন কাস্টমার ভিতরে ঢুকেন তখন আমরা সেখানে বিভিন্ন স্যানিটাইজার ব্যবহার করছি। আমরা শিফটিং ডিউটি এর মধ্যে দিয়ে কাজ করছি, কিন্তু প্রকৃতপক্ষে 10 জনের কাজ কিন্তু একজনে করা যায় না। সীমিত পর্যায়ে 25% জনবল দিয়ে 100% কাজ কোনোভাবেই আশা করা সম্ভব নয়। ক্ষুদ্র মাঝারি যত রকমের খাত রয়েছে সবই কিন্তু স্তীমিত হয়ে পড়েছে। সীমিত যাত্রী নিয়ে চলছে গণপরিবহন, তবে গাড়ি বেড়েছে রাজধানীর সব সড়কে। ফলে কোথাও কোথাও দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। আমি ময়মনসিংহ থেকে আসছি, এটা মানা হচ্ছে প্রতি সিটে আপনি একজনকে বসা হয়েছে। কারণ একটা নির্দিষ্ট প্লেসে যদি সিরিয়াল ধরে যাত্রীগুলো তুলতো সবচেয়ে ভালো হতো। যাগো মাস্ক নাই, একটপ নাই, এখন আমরা গাড়ি তুলতে দেই না। যাত্রীর চাপ নাই। ওই যে গাবতলী থেকে আসছে 4 জন যাত্রী আছে গাড়ির ভিতরে। 44টা সিট 22 জন যাত্রী নিতেছে। ভাড়া 60% বাড়াইছে, 40 টাকা ভাড়া নিতেছে। মিরপুর 1 নম্বরতে মতিঝিল। অর্ধেক যাত্রী নিয়ে বাস চলায় মালিকদের আর্থিক ক্ষতির আশঙ্কার মধ্যেও কোথাও কোথাও গণপরিবহনে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকালকেও কিছু কিছু জায়গা চাঁদা নেওয়া হয়েছে মালিক সমিতির নামে, শ্রমিক সংগঠনের নামে। আসলে এই ধরনের কোনো নির্দেশ ঢাকা সড়ক পরিবহন দেয় নাই। প্রশাসনের মাধ্যমে এদেরকে অ্যারেস্ট করে এদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। মালিক সমিতির কড়া নির্দেশ এনায়েত ভাই বলে দিয়েছে কোনো চাঁদা নেওয়া যাবে না। তারপর মালিক সমিতির নাম বলে চাঁদা নিচ্ছে, তারপরে শ্রমিকরাও কিছু কিছু জায়গাতে চাঁদা নিচ্ছে। এখন দেখেন এক একটা গাড়িতে 5 জন 6 জন, তাতে রাত গেলেও শ্রমিকের বেতন দিয়ে, ড্রাইভার, কন্ট্রাক্টর আছে, হেল্প আছে, এদের বেতন দিয়ে তখন আর তেমন কিছু মালিকদের থাকে না। গণপরিবহন চলাচল শুরু হলেও চালু হয়নি অ্যাপ ভিত্তিক রাইডার সার্ভিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। তবে এই সময় বসে না থেকে শিক্ষার্থীদের বাসায় বসেই লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মোস্তফা মল্লিকের রিপোর্ট। গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিজ্ঞানাগার রক্ষণাবেক্ষণ ও অফিসের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য
সামান্য জনবল দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের পুরোদমে লেখাপড়া চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়া, তাদের যে পাঠ্যক্রমগুলি আছে সেগুলি পড়া এবং যেখানে তারা বুঝতে না পারবে সেই জায়গাগুলি তাদের শিক্ষকদের সাথে ফোনে, মোবাইলে কিংবা অনলাইনে যোগাযোগ রাখা এবং যোগাযোগ রাখার মধ্য দিয়ে তারা তাদের লেখাপড়ার কাজটি চালিয়ে যাবে। লেখাপড়াটা আসলে কোনো অবস্থাতেই বিচ্ছেদ করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন এই অবরুদ্ধ সময়ে নানান সৃষ্টিশীল কার্যক্রমে মেতে উঠেছে অনেক শিক্ষার্থী। করোনায় অবশ্য করণীয় বিষয়গুলো কি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিচ্ছে বিএএফ শাহিন স্কুলের ইংরেজি মাধ্যমের ২য় শ্রেণীর ছাত্রী সিমরিন লুবাবা। আমরা কি কোভিড-19 বা করোনা ভাইরাসকে থামাতে পারবো? অবশ্যই, একসাথে করলে আমরা পারবো। আমাদের যা করতে হবে, সাধারণ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি সর্দি কাশি থাকে তা অবশ্যই রুমাল বা টিস্যুতে। ৩১শে মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বাভাবিক নিয়মে এখন একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু করোনায় পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ। ভর্তির কার্যক্রম শুরু করলে আমাদের শিক্ষকদের সেখানে আসতে হবে, শিক্ষার্থীদের নানা রকম পরামর্শ দিতে হবে। এই সকল কার্যক্রম করতে গেলে প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষের একটা ঘর থেকে বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হবে এবং তারা এক ধরনের ঝুঁকির মধ্যেও পড়ে যেতে পারে। ফলে আমরা চিন্তা ভাবনা করেছি যে পরিস্থিতি যখন অনুকূলে আসবে, পরিবেশ যখন অনুকূলে আসবে, তখনই আমরা ভর্তির কার্যক্রম আমরা শুরু করব। কবে পরীক্ষা হবে এই অপেক্ষায় এইচএসসির প্রায় ১৩ লাখ পরীক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ড বলছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণ, অর্থনৈতিক ধাক্কা, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সব মিলে কঠিন সময় পার করছে বাংলাদেশ। এমন দুর্যোগের সময় কতটা কি করতে পারছে রাষ্ট্র, অন্য দেশের মতো বাংলাদেশেও এ নিয়ে আলোচনা চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, সংকটময় সময়ে দৃঢ়তার সাথে শক্ত হাতে হাল ধরে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মধ্যবিত্তদের সহায়তার আওতায় আনা, কৃষি ও শিল্প বাঁচাতে প্রণোদনা, ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন সব মিলে দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন তিনি। মিলাদ্রি শেখর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যেখানে ধুমধাম করে উদযাপনের পরিকল্পনা ছিল, করোনার কারণে একক সিদ্ধান্তে সেখান থেকে সরে আসেন বঙ্গবন্ধু কন্যা। সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি করোনা চিকিৎসায় স্বাস্থ্যসেবা, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম, টেস্ট নিশ্চিত করা, এমনকি সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি সহ নানা বিষয়ে প্রায় ৩ মাস ধরে ৬৪ জেলার মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে মানুষের কষ্ট না হয়। দেশ যখন মহামারীর চূড়ান্ত পর্যায়ের দিকে, তখন পরিস্থিতি মোকাবেলায় তার নেতৃত্বকে কিভাবে মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা? সচেতনতামূলক যে কর্মসূচিগুলি আছে সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন সমন্বয় করে, বিশেষ করে বিশেষ বাহিনী, বাংলাদেশকে স্বাস্থ্যসেবা এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সামরিক বাহিনী, আমাদের প্রশাসন, সবাইকে এক করে যেইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিড মোকাবেলাটা বাংলাদেশ প্রথম থেকে করে আসছে, সেটা কিন্তু বিশ্বব্যাপীও সমাদৃত হয়েছে। একেবারে শুরু থেকেই কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন সরকার প্রধান। পাশে দাঁড়াতে বলেছেন মাঠ প্রশাসন ও দলের নেতাকর্মী, বিত্তবানদের। অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন খাতে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে ৪% সুদে ৫,০০০ কোটি টাকা। কর্মহীন মানুষের সাহায্যে ১,৬২,৮৬৭ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। ঈদ উপহার পাঠানো হয়েছে ২,৫০০ টাকা করে ৫০ লাখ পরিবারকে। রেশন কার্ডের সংখ্যা ৫০ লাখ বাড়ানো হয়েছে। এরই মধ্যে আমপানের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছেন, সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আক্রান্ত এলাকায়। দ্রুত পুনর্বাসনের কাজ শুরু করেছেন। ত্রাণ নিয়ে যারা অনিয়ম করেছে, কঠোর শাস্তি দিয়েছেন তাদেরকেও। আমাদের যে প্রণোদনা রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে
ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে এবং অভ্যন্তরীণ যে শিল্প আছে সেই শিল্পগুলির ক্ষেত্রে আরেকটা বিষয় যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে বলয়গুলি আছে সেই বলয়গুলির পরিধি বাড়িয়ে দেওয়া হয়েছে। সারা পৃথিবী আসলে অর্থনৈতিক দুর্যোগের সম্মুখে পড়বে, কিন্তু বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে প্রথম থেকে যেই পদক্ষেপগুলি নিয়েছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ক্ষতি কাটিয়ে আমরা যেভাবে বারবার ঘুরে দাঁড়াই সেভাবে ঘুরে দাঁড়াতে পারব। শুধু দেশের অভ্যন্তরীণ নয়, এসকেপ সম্মেলন, সার্ক নেতাদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়ে কঠিন সময় মোকাবেলায় বিশ্বকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে বলেছেন শেখ হাসিনা, যা প্রশংসা পেয়েছে আন্তর্জাতিক মহলে। We need to tackle this pandemic together. বিশেষজ্ঞরা বলছেন, শুধু এবারই নয়, একাধিক বড় বড় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ শক্ত হাতে সামলে প্রশংসিত শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্র বিক্ষোভ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। মার্কিনীদের পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিভিন্ন দেশের মানুষ। ফ্লয়েড হত্যার ঘটনায় বিক্ষোভকারীদের সামনে বিশেষ কায়দায় হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছে মার্কিন পুলিশ। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে, উপযুক্ত বিচার চেয়েছে ফ্লয়েডের পরিবার। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় এখনো উত্তপ্ত যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও বিভিন্ন রাজ্যে সমবেত হয়ে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। হোয়াইট হাউসের আশেপাশেও বিক্ষোভ হচ্ছে, স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। কারফিউ দেওয়া শহরগুলোতে সন্ধ্যার পর আন্দোলনে যোগ দিচ্ছে মানুষ। কোথাও কোথাও কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে এসেছে। নিউ ইয়র্কে জরুরি অবস্থা রাত 8টা পর্যন্ত বাড়ানো হয়েছে। দোকানপাট ভাঙচুর হয়েছে, চুরির ঘটনা ঘটেছে। আটক হয়েছে প্রায় 3000 মানুষ। হাঁটু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল জর্জ ফ্লয়েডকে। লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীদের সামনে তাই একই ভঙ্গিমায় হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছে পুলিশ সদস্যরা। ঘটনার নিন্দা জানিয়ে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিনেসোটার গভর্নর। টেক্সাস গভর্নর জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার রাতেই 3000 সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। Police brutality. This should never have happened, and we must ensure that it never happens here in Texas. ঘটনার বিচার চেয়ে প্রেস কনফারেন্স করেছেন জর্জ ফ্লয়েডের স্বজনরা। I want justice for him because he was good. No matter what anybody thinks, he was good. ফ্লয়েড হত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকার চরিত্র বোঝা যায়। মৃত্যুর আগে ফ্লয়েডের উচ্চারিত শেষ শব্দগুলো পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করছে বলেও মন্তব্য করেছেন তিনি। বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়ে বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন আর্জেন্টিনা, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে একাত্মতা জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের মতো বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে প্যারিসেও। পুলিশ হেফাজতে নিহত হয়েছেন আরেক কৃষ্ণাঙ্গ নাগরিক আদামা ট্রাওরে। ঘটনার প্রতিবাদে প্রথমে প্যারিসের কোর্ট হাউস ঘিরে শান্তিপূর্ণ র্যালি করেছে সাধারণ মানুষ। পুলিশকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ সহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। তামান্না তানজিনা, চ্যানেল আই। পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভে অন্যদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নিচ্ছেন। তবে ফিলাডেলফিয়ায় লুটপাটের শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশিদের 15টি দোকান। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুমন সারওয়ারের রিপোর্ট। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সহ পুরো ম্যানহাটন এখন মিছিলের নগরী। করোনা সংক্রমণ রোধে জনসমাবেশ নিষেধাজ্ঞার মধ্যেই মাস্ক পরিধান করে নানা বর্ণ ভাষার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভে অংশ নিয়েছেন। সবার দাবি
ফ্লয়েড হত্যার বিচার। যে বর্ণ বৈষম্যমূলক যে আচরণ আমরা দেখেছি, এটা সত্যি দুঃখজনক। বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা চাই এই জর্জ ফ্লয়েডের মৃত্যুর এর একটা সুষ্ঠু বিচার হোক। নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়ার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও বিভিন্ন দোকানে লুটপাট হয়েছে। লুটপাট হয়েছে বিখ্যাত ব্র্যান্ড শপ মেসিতে। এর মধ্যে বাংলাদেশিদের 15টি দোকান লুটপাটের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আমেরিকান জনপ্রতিনিধিরা। এখানে সভ্য দেশে সাদা কালো সব জাতের মানুষ আছে, কিন্তু সবাই যেন সুন্দরভাবে, সবাই সুন্দর পরিস্থিতিতে সুন্দরভাবে চলতে পারে, ওইটাই আমার কাম্য। নিউ জার্সি, বস্টন, ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের বড় বড় শহরে বিক্ষোভ, লুটপাট ও ভাঙচুর হয়েছে। পরিস্থিতির অবনতি হয় কারফিউ জারির সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। নিউ ইয়র্কে এখনো সেনা নামানো না হলেও রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। সুমন সারোয়ার, চ্যানেল আই। আবারও করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডাক্তার এহসানুল করিম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 45 বছর। এহসানুল করিম 4 দিন আগে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ দুপুর 1:30টায় মৃত্যুবরণ করেন তিনি। এহসানুল করিম ইউএসটিসি হাসপাতালের সহযোগী অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি পোর্ট সিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। যশোরের চৌগাছা উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন তাদের একজন। নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে নমুনা সংগ্রহের পর তা পৌঁছে দিচ্ছেন। তার এই মানবিকতার দৃষ্টান্ত নিয়ে যশোর প্রতিনিধি আকরামুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। যশোরের চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে কৃষক পরিবারের জন্ম আলমগীর হোসেন আলমের। অ্যাম্বুলেন্স চালক হিসেবে চৌগাছা উপজেলা হাসপাতালে কাজ করছেন তিনি। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে নিজেই নেমে পড়েন সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহের কাজে। অ্যাম্বুলেন্স চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য পৌঁছে দিচ্ছেন মহাখালীতে অবস্থিত আইইডিসিআরে। এটা উদ্বুদ্ধ হয়েছি যখন এই করোনার মুহূর্তে সাধারণ মানুষ সেবা থেকে দূরে সরে যাচ্ছে, মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে যাচ্ছে, মানুষ বাবা মরে গেলে সন্তান বাবার কাছে যাচ্ছে না, মাকে রাস্তায় ফেলে যাচ্ছে, তখনই আমার মনে এই আগ্রহটা জায়গায় এই মুহূর্তে আমাকে মানুষের সেবা করতে হবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে আমার এই করোনাকালীন সময় কাজ করতে হবে। শুরুর দিকে ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য পরিবারের সদস্যরা ছাড়াও গ্রামের মানুষ বাধা দিয়েছেন তাকে। তার অদম্য মনোবলের কারণে শেষ পর্যন্ত তাকে সবাই সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তার জীবনে একটা ঝুঁকি আছে, সেজন্য আমরা প্রথমে সবাই আপত্তি করতাম, কিন্তু পরে ভাবছি যে সবাই যদি এরকম পিছিয়ে থাকে, কেউ যদি মানুষের জন্য সাহায্যের জন্য এগিয়ে না আসে, তাহলে কে আসবে এগিয়ে? সে যে ঝুঁকির ভিতরে দিয়ে করোনা ভাইরাসের যে একটা আক্রান্ত রোগী, সে নিজেই সচেতন হয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য আমরা খুবই গর্বিত। অল্প বয়সে নিজের সংসার ধর্ম মায়া মমতা বাদ দিয়ে উনার মানে রোগীর উপর আন্তরিকতার সাথে কাজ করে, এটা আমরা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট। আলমগীর হোসেন আলমের এই সাহসিকতা অনেকের জন্য দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। তিনি স্যাম্পলগুলো আনার জন্য রোগীদের বাসায় নিয়ে যান, প্রচন্ড ঝুঁকি, এটা একটা মারাত্মক ঝুঁকির কাজ। তারপরেও তিনি অসীম সাহসিকতার সাথে এই কাজগুলা করেন। আমি যখনই যে কোনো মুহূর্তে যদি আমি ফোন দেই যে আলম সাহেব আপনাকে এখন এইখানে যেতে হবে, তিনি নির্দ্বিধায় এবং সব সময় প্রস্তুত থাকেন। তিনি সন্তানের জনক আলমগীর হোসেন আলম। বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বাবার আদর্শকেই ধারণ করে পথ চলার কথা জানালেন তিনি। এই কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাই ইনশাল্লাহ আমি আশা করছি আমি শহীদের মধ্যে শায়িত হব এবং দেশের জন্য মৃত্যু পেরে আমি গর্ববোধ করব। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি গর্ববোধ করব যে আমি দেশের কারণে প্রাণ দিয়েছি। করোনা যুদ্ধে সম্মুখসারী যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ।
সংবাদের এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন ওবায়দুল রশিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ তাহমিনা। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে চট্টগ্রামের একজন চিকিৎসক মারা গিয়েছেন, তেমনিভাবে এরকমই আসলে অনেক মৃত্যুর খবর যেমন আমার কাছে রয়েছে, তেমনিভাবে চিকিৎসক, প্রশাসনের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও করোনা আক্রান্ত হচ্ছেন এমন তথ্য আমার কাছে রয়েছে। তো চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা জসিমউদ্দিন মজুমদার ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা গেছেন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশে পূর্ণাঙ্গ লকডাউনের দাবি জানিয়েছেন ৩৪৪ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল ছাড়া সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত করোনা সংক্রমণের ঝুঁকিসহ দীর্ঘমেয়াদে জীবন ও জীবিকার সংকটে শুধু দরিদ্র আর সাধারণ নাগরিকরাই পড়বেন না, বরং সার্বিকভাবে সকলকেই মহা বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। আর লালা সংগ্রহের সঠিক পদ্ধতি নির্ধারিত না হওয়া পর্যন্ত অ্যান্টিজেন কিটের পরীক্ষা বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গণস্বাস্থ্য কেন্দ্র চিঠি দিয়েছে। করোনা ভাইরাসের কারণে নোয়াখালীতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালী জেলায় ২০ জনের মৃত্যু হলো। দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জামালপুরের সরিষাবাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ কারণে ওই মৃত ব্যক্তির বাড়ি এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি প্রশাসন লকডাউন ঘোষণা করেছেন। মুন্সিগঞ্জে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে আরও একজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ পর্যন্ত টাঙ্গাইলে মোট 5 জনের করোনা ভাইরাসে মৃত্যু হলো। সিরাজগঞ্জে 8 পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নেত্রকোনায় নতুন করে যে 5 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন জেলার খালিয়াজুরি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রয়েছেন কেন্দুয়া উপজেলার একজন স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশ লাইনের একজন কনস্টেবলও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 155 শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সেখানে 10টি আইসিইউ শয্যারও ব্যবস্থা করা হয়েছে। ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রায় 1000 মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করেছেন। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে দেশের ইমাম এবং মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তো এর বাইরে যদি আমি দেখি, চ্যানেল আই অনলাইনে করোনা নিয়ে অনেক সংবাদ রয়েছে। তার মধ্যে একটি সংবাদ রয়েছে কানাডায় ভ্যাকসিনের আগাম প্রস্তুতি হিসেবে 37 মিলিয়ন সিরিঞ্জ প্রস্তুত রয়েছে। তো সেখানে উল্লেখ করা হয়েছে যে এই কানাডা যে 37 মিলিয়ন সিরিঞ্জ প্রস্তুত করছে, সেখানে কানাডার বর্তমান বেসরকারি হিসেবে জনসংখ্যা প্রায় 38 মিলিয়ন এবং এই 37 মিলিয়ন যে ভ্যাকসিনের জন্য সিরিঞ্জ তারা প্রস্তুত করছে, সেটি দিয়ে আসলে তাদের সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় তারা আনতে পারবেন বলে মনে করছেন। এ প্রসঙ্গে কানাডার মন্ত্রী অনিতা বলেছেন, সিরিঞ্জের পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার জন্য আনুষঙ্গিক যা লাগে সবই কিনে রাখছে কানাডা সরকার। এছাড়া এই সংবাদে উল্লেখ করা হয়েছে যে ভ্যাকসিন উৎপাদনের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছে ফেডারেল সরকার। অর্থাৎ ভ্যাকসিন উৎপাদন, ভ্যাকসিন প্রয়োগের জন্য সিরিঞ্জ ও অন্যান্য সামগ্রী সবই প্রস্তুত রাখছে কানাডা। তো তাহমিনা, এই ছিল আমার কাছে। জি ওবায়দুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিয়েছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যা। লিবিয়ার 26 বাংলাদেশি হত্যার মূল হোতা খালেদ আল মিশাই মঙ্গলবার এক ড্রোন হামলায় মারা গেছে বলে জানিয়েছে দ্য লিবিয়া অবজারভার। নিজেদের আনুষ্ঠানিক টুইটার পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।
টুইটে উল্লেখ করা হয়, লিবিয়ার খলিফা হাফতারের দলের মিলিশিয়া খালেদ আল মিশাই ঘারিয়ান শহরের দক্ষিণাঞ্চলে বিমান বাহিনীর চালানো এক ড্রোন হামলায় নিহত হয়েছে। এদিকে ২৬ জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরও ৩ মানব পাচারকারীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে আটক করেছে র্যাব। এ নিয়ে ভৈরবের দায়ের হওয়া মামলায় ৪ জনকে আটক করা হলো। এর আগে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার মোহাম্মদ বাহারুল আলম ওরফে বাচ্চুকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে বাকিদেরকে আটক করে র্যাব। বরগুনা থেকেও লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের আরও ২ সদস্যকে আটক করেছে র্যাব ১২। সামিট আন্তর্জাতিক সংবাদ। মুম্বাই থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের উপকূলীয় শহর আলিবাগে আঘাত এনেছে ঘূর্ণিঝড় নিসর্গ। এই সময় সেখানে বাতাসের বেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার। এর মধ্যে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সমুদ্রের কাছে এবং উপকূলবর্তী এলাকায় যাতায়াতের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৩০টি দল নামানো হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্রের ১৯,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনো ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, নিসর্গের কারণে মুম্বাইয়ের অতি ভারী বৃষ্টি হবে। নিসর্গ চলে যাওয়ার পরেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। নিটল টাটা, বিশেষ সংবাদ। করোনা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানাতে এক ভিন্ন পন্থা বের করেছেন একজন রুশ তরুণ আর্টিস্ট। মাটি দিয়ে চিকিৎসকদের স্টিকার বানিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দিয়েছেন ভন্ডালিজি নামের এই স্ট্রিট আর্টিস্ট। তার নিচে ডাক্তারদের সুপার হিরো উল্লেখ করে হ্যাশট্যাগ করে লেখা প্রোটেক্ট ডক্টর। তার এই উদ্যোগ দারুণ প্রশংসিত হয়েছে। কৃষি সংবাদ। নেত্রকোনায় করোনা সংক্রমণ পরিস্থিতিতে ক্ষেতের মিষ্টি কুমড়া বিক্রি না করতে পেরে ক্ষতির মুখে পড়েছেন চাষি। তাদের হিসেবে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় আম, লিচুর বাগান, গাছগাছালি এবং বোরো ও ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৩,৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে ৩১১টি কোম্পানির ১৫২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি ৬১ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫২টি কোম্পানির শেয়ারের দাম। আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাত অটোস বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। ফ্লয়েড হত্যাকাণ্ডে বলতে হবে যেন তারা বারবার খবর। যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের তারকা অ্যাথলেটরা। সবাইকে একতাবদ্ধ থাকতে অনুরোধ করেছেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় করিম আব্দুল জব্বার। সবশেষে ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোভিডে মৃত্যু হলে পারিবারিকভাবে সতর্কতার সাথে দাফন ও সৎকারের অনুমতি। মাত্র 4 দিনে আক্রান্ত 10,500। লকডাউন শিথিলে নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়া ও ল্যাটিন আমেরিকায়। ইতালি ভ্রমণে কোয়ারেন্টাইনের নিয়ম প্রত্যাহার। মানুষ সচেতন না হলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিলেন কাদের। সংক্রমণ মাত্রা অনুযায়ী অঞ্চলভেদে বিধিনিষেধের পরিকল্পনা।
ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত যুক্তরাষ্ট্র, বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিদের দোকানপাটেও লুটপাট। এছাড়া ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে যা ছিল। অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেনের সেবা দেওয়ার কথা। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বসেরা আধুনিক ফার্মে খাঁটি গরু খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ